শেখ হাসিনার অবস্থানের বিষয়ে নিশ্চিত নয় সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে পলাতকরা ফিরতে চাইলে ইস্যু করা হবে ট্রাভেল পাস। ষড়যন্ত্রে লিপ্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা, বললেন রিজভী। পাচার হওয়া টাকা দিয়ে চলছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা। পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর। 24 দিনের রিমান্ডে পলক, ফের রিমান্ডে দীপুমণি, সালমান এফ রহমান। এবং কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, নির্বিঘ্নে উদযাপনে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি। তৌহিদ হোসেন এ সময় আরও জানান, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে। ইতালি ভিসা প্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এ সময় আরও জানান, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে 20,000 ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গুলশান 2 গোল চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। গুলশান 2 গোল চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনে এখনো ঘাপটি মারে বসে আছে শেখ হাসিনার লোকজন। হাসিনা পুনরুত্থান হলে দেশ বধ্যভূমিতে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিরোধী মত দমনে হাতিয়ার হিসাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিল স্বৈরাচার সরকার। বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন, রোদে আজকে পুড়ে সংবাদ সংগ্রহ করতেন। শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন সেই সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না। এনএসআই, ডিজি, ডিএফআই যা বলে তাই লিখে দিতেন। দেশে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেন বিএনপির এই 2 নেতা। যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় 18 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোট 17 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং 9টি মামলায় মোট 48 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে একের পর এক মামলায় তার এই রিমান্ড কার্যকর হবে বলেও উল্লেখ করেন আদালত। এদিকে আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 24 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এই আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। আজ বোধন শেষে কাল মহাষষ্ঠীতে ষষ্ঠী বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই দুর্গাপূজা। 5 দিনের এই উৎসব শেষ হবে আগামী 13 অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সারা দেশে এই বছর 31,461টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। ঢাকা মহানগরে 252টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পূজার সরকারি ছুটি একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় থাকছে কঠোর নিরাপত্তা। পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি বাড়তি নিরাপত্তায় র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সকলকে সজাগ থাকার পাশাপাশি মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে, তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে, তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকাল 8:30টায় তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এই সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তাদেরকে ভবন ও ভবন সংলগ্ন এলাকা ঘুরে দেখান। পরে তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মূলত ট্রাইব্যুনালের পুরনো ভবন যেখানে বিচার কার্যক্রম হবে সেটার যে সংস্কার কাজ চলছে তা দেখতেই এসেছিলেন এই দুই উপদেষ্টা। এ সময় গণপূর্তের প্রকৌশলীরাও সঙ্গে ছিলেন। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা, সব মানবতা বিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন পর্যন্ত শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে 50-এর বেশি অভিযোগ জমা পড়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্টের যে পুরাতন ভবন সেটা পরিদর্শন করে সাথে তার প্রকৌশলী যারা ছিলেন তারাও উপস্থিত ছিলেন, তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জেনেছেন, তাদেরকে তাগিদ দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব পুরাতন কোর্ট বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করা, যাতে মূল বিচার কার্যটা সেই ভবনে শুরু করা যায়। গত কয়েক বছরের তুলনায় সুন্দরবনে 11টি বাঘের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের সুন্দরবন বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। 2018 সালের তুলনায় বাঘ 10 ভাগ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণ, বনে বাঘের বিচরণ ক্ষেত্র চিহ্নিতকরণের পাশাপাশি বাঘ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক বাঘ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থাপনা কর্মকৌশল নির্ধারণ করতেই সুন্দরবন বাঘ জরিপ করা হয়। এরই অংশ হিসেবে প্রকাশ করা হলো চলতি বছরের পরিসংখ্যান। 368টি গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি পাওয়া যায়। 10 লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে শুধুমাত্র বাঘের ছবি পাওয়া যায় 7,297টি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে 125টি হয়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। বলেন, সরকারি নেয়া বেশ কিছু উদ্যোগের কারণে 2018 সালের তুলনায় 9.65% এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। 53.52% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে। সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে 60 কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে
এই জন্য বনের ভিতরে 12টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয়, এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ভাই বোনদের পূজা উদযাপনের সব ধরনের নিরাপত্তা ও অনুদান দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানালেন উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর M.A. কাইয়ুম। আপনাদের কর্ম করার ব্যাপারে কোনো প্রকার বাধা অসুবিধা যদি মনে করেন আমাদের জানাবেন। আমরা সর্বাত্মকভাবে দলের উপর থেকে তারেক রহমান সাহেবের নির্দেশ থেকে, তারেক রহমান সাহেব আপনারা দেখছেন তার বক্তব্য বলেছে, আপনাদের সকল অনুষ্ঠানগুলি নির্বিঘ্ন করার জন্য স্থানীয় পর্যায়ে আমাদেরকে নজরদারি রাখতে বলেছে। তা আপনারা অসুবিধা মনে করলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে এবং আমাদের নেতৃবৃন্দ বিষয় পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহযোগিতা আপনাদের করছি। সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমান পদে কর্মরতদের বেতন স্কেল 10ম গ্রেড করার দাবিতে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এ বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শরীফুল ইসলাম সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন ডিগ্রিধারী সার্ভেয়াররা। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে বেতন স্কেল 10ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা জানান 1994 সালে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের 164 নম্বর প্রজ্ঞাপন ও প্রকাশিত গেজেটে সরকারের সকল মন্ত্রণালয় বিভাগে উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল 10ম গ্রেড নির্ধারণ করা হয়। কিন্তু সার্ভেইং ডিপ্লোমাধারীদের এখনও 14, 15 ও 16 গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিটা মানুষ কিন্তু বাঁচে তার সম্মানের জন্য। আমরা এখন 12, 13, 14, 15, 16 গ্রেড পর্যন্ত চাকরি করি। 10ম গ্রেড মানে আমরা হচ্ছে মধ্যম স্তরের ব্যবস্থাপক, যেটা আমাদের অধিকার, আমরা সেই অধিকারের জন্য এখানে আছি। আমাদের সপক্ষে যদি আইন, বিধিবিধান, প্রজ্ঞাপন এবং গেজেট না থাকে তাহলে আমাদের চাওয়ার আর কিছু নেই। আর যদি আমার পক্ষে আইন, গেজেট, প্রজ্ঞাপন ইত্যাদি থাকে তাহলে আমি কেন বৈষম্যের শিকার হব? আমরা আমার আত্মসম্মান রক্ষার্থে আমাদের অধিকার আদায়ের জন্য এখানে আসছি। 10ম গ্রেড বাস্তবায়ন করে আমাদের কর্মস্থলে ফিরতে চাই। সরকার উপরমহল আমাদের এটা কর্ণপাত করছে না। যখনই তারা আমাদেরকে আশ্বস্ত করবে তখনই আমরা অফিসে ফিরব। এদিকে এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। তো আমরা আসি যাই এখানে এই যে দেখেন উনিও আমার সাথে আসছে সাভার আশুলিয়া থেকে। তো আমরা এইভাবে আসতে যাইতেছি কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে না। আমরা এসে চলে গেলে আমাদের ক্ষতি। আমাদের তো একটা দিনের সময় আমরা আশুলিয়াতে আসি 2019-20 আমাদের একবার হয়েছে, এখন আমরা বিল সময় মতো পাচ্ছি না। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জনভোগান্তি বিবেচনায় সবাইকে কাজে ফেরার আহ্বানও জানান তিনি। আমরা দাবির সাথে আমরা যৌক্তিক মনে করি, আমি ব্যক্তিগতভাবে, এবং আমরা এটা দাবি ফরওয়ার্ডও করে দিয়েছি মিনিস্ট্রিতে। এখন যেহেতু এটা সরকারের পলিসি নির্ধারণের সাথে বিষয় জড়িত আছে, সরকার নিশ্চয়ই এই বিষয়টা বিবেচনা করবেন। তবে আমার পক্ষ থেকে আমি এর মধ্যে 2 বার আমার সার্ভেয়ারদেরকে আমি কথা বলেছি এবং আমার মেসেজটা আমি বলেছি এটাই, যে আমাদের অফিসের কাজের এবং মানুষের যাতে কোনো কষ্ট না হয় এই দিকটা আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এর আগে গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। সোমবার তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে এই 2 সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজাতে শোনা যায়। খবর অনুসারে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। সবশেষ
ইসরায়েলি হামলার কারণে গাজা ও লেবাননে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ। 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট 41,909 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 97,000-এরও বেশি। হতাহতের এই সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলছে জাতিসংঘ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা 7 আসনের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছে বিএনপি। লালবাগ হৃদয় পার্টি সেন্টারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সিটির সাবেক ডেপুটি মেয়র বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ঢাকা 7 আসনের সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকন। এই সময় বক্তারা বলেন, মাটি ও মানুষের এই বাংলাদেশে ঢাকা 7 আসনে হিন্দু মুসলিম সবাই একত্রে বসবাস করে আসছে। তাদের মধ্যে কখনো কোনো মতবিরোধ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পরে আমদানি বাড়ায় আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 30 থেকে 50 টাকা। একদিন আগে বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 200 থেকে 230 টাকা দরে বিক্রি হলো, বর্তমানে তা কমে 150 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরের কাঁচামরিচ কিনতে আসা পাইকাররা। হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানিকারকরা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে, এতে সরবরাহ কমায় আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করে কাঁচামরিচের দাম। এর ফলে দেশে আমদানিকৃত কাঁচামরিচের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। শেখ হাসিনার অবস্থানের বিষয়ে নিশ্চিত নয় সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে পলাতকরা ফিরতে চাইলে ইস্যু করা হবে ট্রাভেল পাস। ষড়যন্ত্রে লিপ্ত প্রশাসনে ঘাপটি বেড়ে থাকা আওয়ামী দোসররা, বললেন রিজভী। পাচার হওয়া টাকা দিয়ে চলছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা। পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর, 24 দিনের রিমান্ডে পলক, ফের রিমান্ডে দীপুমণি, সালমান এফ রহমান। এবং কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, নির্বিঘ্নে উদযাপনে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।